শুভ, তোমার দেরি আছে? মা ফোন করেছে। বাথরুমের বাইরে দাঁড়িয়ে ডাকলো দিয়া। এই তো বেরোচ্ছি, বলতে বলতেই স্নান সেরে বেরোলো শুভ। এই সময় খুব তাড়াহুড়োতে থাকে শুভ। অফিসে যাওয়ার সময় এটা। তাড়াহুড়োর মধ্যেই তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হেসে জিজ্ঞেস করলো, কে গো, তোমার মা না আমার মা? প্রশ্নটা শুনেই ভ্রু কুঁচকে গেল দিয়ার। বোকার মতো সব প্রশ্ন। তোমার মা নিচতলা থেকে ফোন করবে? রাগী গলায় কথাটা বলেই হাতের মোবাইলটা শুভর হাতে ধরিয়ে দিল সে। শুভ ফোনটা কানে তুলে বলল, বলো, ভালো তো সবাই? ওপাশ থেকে রীনা দেবীর গলা ভেসে এলো, আছি, তোমরা ভালো তো? শুভ লাউডস্পিকারে রেখে জামা কাপড় পরতে পরতেই বলল, ভালো আছি, এই তো অফিস বেরোবো বলে তৈরি হচ্ছি। পরশু কিন্তু তাড়াতাড়ি চলে এসো, তোমার মাকে বলে দিয়েছি তোমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। রীনা দেবী শুভর তাড়া দেখে আর কথা না বাড়িয়ে আসল কথাটা বলল। পরশু? একটু অবাক হতেই ইশারা করে দিয়া বলল, জামাই ষষ্ঠী। শুভ এমন করে হাসলো যেন লজ্জা পেল। বিয়ের প্রথম বছরের জামাই ষষ্ঠী নিয়ে উত্তেজনা কম নাকি ওর? কলিগদের, দাদাদের মুখে এই দিনটার সম্পর্কে অনেক শুনেছে। এবার স্বাদ নেওয়ার পালা শুভর। রীনা দেবী বললেন, ওই দিন তো জামাই ষষ্ঠী। শুভ উদার হয়ে বলল, আসবো আসবো। রীনা দেবী জামাইয়ের উদারতায় মুগ্ধ হয়ে গেল। গলায় দরদ এনে বললেন, বেশি দেরি করো না কিন্তু। শুভ হেসে বলল, না না, সকাল সকালই বেরিয়ে পড়ব, 10টার মধ্যে ঢুকবো। শুভর কথায় খুব খুশি রীনা দেবী। বললেন, রাখি এখন, সাবধানে অফিস যাও। শুভ হেসে বলল, ভালো থেকে তোমরা, বলেই ফোন রেখে দিল। দিয়া চোখ সরু করে শুভর মুখের দিকে তাকিয়ে আছে। পুরো কথোপকথনটা শুনল। ওখানে একবারও মা বলে ডাকলো না ছেলেটা। কলেজে পড়ার সময় অন্তত কাকিমা বলতো, এখন সেটুকুও বলে না। যেন সম্বোধন করাটাই ওর কাছে অপ্রয়োজনীয়। কি গো, অমন করে কি দেখছো? দিয়ার দৃষ্টি টের পেয়ে হেসে জিজ্ঞেস করলো শুভ। না, ভাবছিলাম মা কি এত বলছিল। কি আবার? জামাই ষষ্ঠীতে যেতে বলল। শুভর মুখে হাসি ফুটে উঠতেই দিয়ার ভেতর আবার খচখচ করে উঠল। হাসিটা দেখো, যেই খাওয়ার নিমন্ত্রণ অমনি সব দাঁত বেরিয়ে পড়েছে। পেটুক একটা, ওদিকে মা ডাকতে যত আপত্তি, তবে মুখে কিছু বলল না। ওর মাকে শুভ মা না ডাকলেও কিছু যায় আসে না, আর সেটা শেখাতে ইচ্ছেও করে না দিয়ার। মনে হয় এইসব ডাক মন থেকে আসতে হয়, মন না চাইলে ডাকাও উচিত না। দিয়া যে এই যে ঘটা করে মা ডাকে, সেটা কি আদৌ মন থেকে? ও যদি মা না ডাকতো শুভর ভালো লাগতো? ধুর, এই টপিকটা নিয়ে আলোচনা করতেই ভালো লাগে না। তাই এড়িয়ে গিয়ে বলল, শোনো, মা বাবাকে ষষ্ঠীতে কি দেব? তাই বাদ্যে বাদ্যে শুভ বলল, সে কাল দেখা যাবে। কাল দেখা যাবে মানে? প্রথম জামাই ষষ্ঠী, ভুলভাল কিছু দিলে হবে না কিন্তু। দিদিভাইরা প্রত্যেকবার নিজের মায়েদের কত সুন্দর সুন্দর গিফট দেয়। শুভর এড়িয়ে যাওয়া উত্তর দেখে বেশ বিরক্ত দিয়া। আচ্ছা, হবে হবে, কথাটা বলে নিচে নেমে গেল শুভ। দিয়ার বিয়ে হয়েছে মাত্র 10 মাস। এই 10 মাসেই সে বুঝে গেছে, প্রেমের সময়ের মানুষ আর বিয়ের পরের মানুষ একই শরীরে থেকেও কত আলাদা হতে পারে। প্রেমের সময় শুভর সব কিছুই যেন দিয়াকে ঘিরে ছিল। এখনও ভালোবাসে, যত্ন করে, খেয়াল রাখে, কিন্তু তার পাশাপাশি আরও অনেক দায়িত্ব এসে গেছে। আর সেই দায়িত্বগুলোর মধ্যে সবচেয়ে বড় জায়গাটা জুড়ে আছে শুভর পরিবার। 3 মাস আগে শুভর মায়ের জন্মদিন ছিল। সেদিন কি সুন্দর করে নিজের মাকে নিয়ে গিয়ে সোনার কানের দুল কিনে এনে দিয়েছিল শুভ। অফিসে যাওয়ার আগেই বেরিয়ে পড়েছিল দুজনে। এরকমই সকাল ছিল। অর্ডার দিয়ে অফিস গেছিল শুভ, আর শুভ্রা দেবী মানে শুভর মা বাড়ি চলে এসেছিল। দিয়াকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু সেদিন বন্ধুদের সঙ্গে আগে থেকে বেরোনোর প্ল্যান থাকায় যেতে পারেনিও। সন্ধেবেলা যখন ছেলে এসে মায়ের হাতে প্যাকেটটা দিল, শুভ্রা দেবী যখন প্যাকেট খুলে দুলটা দেখালেন, তখন মুখের সেই উজ্জ্বল হাসিটা এখনও চোখে ভাসে দিয়ার। বেশ ভালো লেগেছিল দিয়ার, ডিজাইনটাও বেশ সুন্দর। সেদিন থেকেই হয়তো মনের কোথাও একটা ছোট্ট ইচ্ছে জন্মেছিল, আমিও যদি মাকে এমন কিছু দিতে পারতাম। খুব দূর হওয়ার জন্য চাকরিটা তো বিয়ের পর ছেড়ে দিতে হয়েছে। নিজের কোনো উপার্জন নেই,
এই একটা কথাই বারবার এসে খোঁচা মারে দিয়ার বুকে। কিছু টাকা জমানো আছে অবশ্য, দোকানটায় যাবে কি একবার? ওরা তো ডেলিভারিও তাড়াতাড়ি দেয়। কিন্তু কেন যাবে ও? জামাই ষষ্ঠীর দায়িত্ব তো জামাইয়ের। এইটুকু সেন্স কি থাকবে না এই বাড়ির লোকেদের? দিয়া, খাওয়া হয়ে গেছে, বেরোলাম। নিচ থেকে শুভর ডাক শুনে চমকালো। আসছি, দাঁড়াও। হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো দিয়া। শুভ আর মোহনবাবু মানে দিয়ার শ্বশুরমশাই একসাথেই অফিস যায়। ওরা বেরিয়ে যেতেই বাড়িটা আবার নিরিবিলি হয়ে গেল। আজ সকালের জন্য আলুর পরোটা বানিয়েছে দিয়া। রান্নাঘরে ওর কাজ বলতে মূলত সকালের জলখাবার। দুপুর রাতের রান্না এখনও শুভ্রা দেবীই করেন। প্লেটে সস ঢালতে ঢালতে দিয়া ডাকলো, মা, আগে এসে খেয়ে যাও। ডাকটা নিজের কানে যেতেই কেমন যেন লাগলো। কি সহজে সে অন্যের মাকে মা বলে ডাকে ও। আর শুভ ভুল করেছে প্রথমেই, এই আদিক্ষেতাটা না করলেই পারত। শুরু যখন করে দিয়েছে আর কিছু করার নেই। সামনের চেয়ার টেনে বসতে বসতে শুভ্রা দেবী জিজ্ঞেস করলেন, কি ভাবছিস এত? দিয়া একটু ইতস্তত করে বলল, ভাবছিলাম ষষ্ঠীতে মা বাবাকে কি দেব। কি আর দিবি? একটা শাড়ি দিবি। বাবুকে বলেছি শাড়ির বৌদিকে ডেকে পাঠাতে। সামনের মোড়ে ওর বরের দোকান। যাওয়ার সময় বলে দিলেই বৌদি চলে আসবে শাড়ি নিয়ে। ওর কাছ থেকেই নিয়ে নেব। মুহূর্তের মধ্যে দিয়ার মনটা খারাপ হয়ে গেল। নিজের মায়ের জন্য সোনার দুল আর দিয়ার মায়ের জন্য শাড়ি। তুলনাটা না চাইলেও বারবার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। শুভ্রা দেবী যেন তার মনের অবস্থাটা বুঝতে পারলেন। আরও ভালো কিছু দেওয়া যেত, কিন্তু এবছর অনেক খরচ হয়ে গেছে রে। তোদের বিয়ে, গোয়া হানিমুন, আবার সামনে বিবাহবার্ষিকী। বাবুর উপর একসঙ্গে এত চাপ দেওয়া ঠিক হবে না। দিয়া কিছু বলল না। খেয়ে প্লেটগুলো ধুয়ে নিজের ঘরে দোতলায় চলে এসেছে। সব সময় শুধু খরচ খরচ আর খরচ। এটা যে এই কমাসে কতবার শুনেছে, অসহ্য লাগছে দিয়ার। সারাদিন সেই কথাটাই মাথার মধ্যে ঘুরতে থাকলো। আজ শুভ ফিরলেই বলবে সে আবার চাকরি করতে চায়, যদিও কারণটা নিজেই পরিষ্কার বুঝতে পারছে না। শুভ কখনো তাকে কোনো কিছুর জন্য বঞ্চিত করেনি, বরং প্রয়োজনের চেয়েও বেশি দিয়েছে। শুভ অফিস ট্যুরে গেলে শুভ্রা দেবী পর্যন্ত হাতে টাকা গুঁজে দেন। তাহলে এই অস্থিরতা কেন? হয়তো কারণটা টাকার নয়, হয়তো কারণটা নিজের মানুষকে নিজের উপার্জনে কিছু দেওয়ার আনন্দ। আজ ওর টাকা থাকলে দিদিভাইদের সামনে মায়ের মুখটা উঁচু থাকতো। এমন সময় নিচ থেকে ডাক এলো শুভ্রা দেবীর, দিয়া, নিচে আয়, শাড়ির কাকিমা এসেছে। ইচ্ছে করছে না, তাও দিয়া নিচে নেমে দেখলো সত্যি যেন ছোট্ট একটা দোকান বসে গেছে। একের পর এক শাড়ি খুলে দেখানো হচ্ছে, কিন্তু আজ কোনো কিছুই ভালো লাগছে না তার। সব কিছুতেই যেন খুঁত চোখে পড়ছে। শেষ পর্যন্ত শুভ্রা দেবী দুটো শাড়ি বেছে নিলেন, একটা নিজের জন্য আর একটা রীনা দেবীর জন্য। দিয়াকেও একটা নিতে বললেন, কিন্তু রাগের মাথায় ও না করে দিল। তবে নিজের জন্য যে শাড়িটা শুভ্রা দেবী বেছে নিলেন সেটা কিন্তু দিয়ার খুব পছন্দ হয়েছিল। গাঢ় রঙের ওপর মার্জিত কাজ, সঙ্গে অসাধারণ রুচিশীল নকশা। একবার বলতে গিয়েও থেমে গেল। তার আগেই শুভ্রা দেবী শাড়িটা আলাদা করে ভাঁজ করে রাখলেন। দিয়া চুপ করে দাঁড়িয়ে রইল। মনের ভেতর তখনও একটা কথাই চলছে, সোনার কানের দুল।